আসসালামু আলাইকুম। আমি ডক্টর লালিয়ান তৃপ্তি। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্লুইড ব্যালেন্স। আমরা সার্জিক্যাল ওয়ার্ডে আম অনেক পেশেন্টই পাই যারা একদম শকে আমাদের কাছে প্রেজেন্ট করে, অথবা অনেক সার্জারির পরে পেশেন্টদের পোস্ট অপারেটিভ ফ্লুইড দিতে হয়, অথবা এমনিতে অনেক ডিহাইড্রেটেড পেশেন্ট থাকে, অ্যাকিউট ক্রিটিক্যালি ইল পেশেন্ট, তাদেরকে বিভিন্ন রকমের ফ্লুইড দিতে হয়। তো আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলব। তবে ফ্লুইড ব্যালেন্সটি পড়ার আগে আমাদের একটা বিষয় সম্পর্কে আইডিয়া ক্লিয়ার করতে হবে, সেটা হলো দ্য আইডিয়া অফ টোনিসিটি। এখন সহজ ভাষায় বলতে গেলে টোনিসিটি কি? টোনিসিটি বা অসমোলারিটি আমরা বাংলা ভাষায় বলতে পারি যে কোনো একটা ফ্লুইডের ঘনত্ব কীরকম থাকে। মানে সেটা কি খুব পাতলা, নাকি খুব কনসেন্ট্রেটেড বা ঘন, নাকি মাঝামাঝি, এরকম একটা ব্যাপার। তো আমাদের বডিতে আমরা পড়ে এসেছি যে টোটাল ব্লাড ভলিউম কতটুকু থাকে। আমাদের ইউজুয়ালি 5 to 6 লিটার থাকে। তো এই যে ব্লাড, এটা আসলে থাকে এক্সট্রা সেলুলার স্পেসে। এটাকে আমরা এক্সট্রা সেলুলার ভলিউম বলি। মানে আমাদের শরীরে যদি আমরা সেল এবং সেলের বাইরের যেই ভেসেলস বলি, স্পেস বলি, এগুলোকে যদি আলাদা করি, তাহলে দুটা কম্পার্টমেন্ট হয়। একটা হলো ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, আর একটা হলো এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্ট। তো এই ব্লাড বলি বা যে কোনো ফ্লুইড বলি, এগুলো কিন্তু আসলে এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টেই থাকে। এটাকে আমরা বলতে পারি এক্সট্রা সেলুলার ফ্লুইড, অথবা ইন্ট্রাভাস্কুলার স্পেসে যেটা থাকছে সেই ফ্লুইডটাকে। তো আমরা সাধারণত 280 থেকে 320 মিলি অসমোল পার লিটার এই টনিসিটি ধরি একটা ব্লাডের, বা আমরা আইডিয়ালি এক্সট্রা সেলুলার স্পেসে বা এক্সট্রা সেলুলার ফ্লুইডের অসমোলারিটি হলো 280 থেকে 320। এখন আর ধরে নিই এটা একটা সেল। এখন একটা সেলের মধ্যে যে ফ্লুইড থাকবে আর একটা ব্লাড ভেসেলের মধ্যে যে ফ্লুইড থাকবে, আইডিয়ালি এই দুটোর মধ্যে এই টনিসিটিটার মিল থাকতে হবে। যদি টনিসিটির মিল না থাকে তাহলে কি হবে? আমরা জানি যে ফ্লুইডের একটা নেচার থাকে। সাপোজ এটা হলো অনেক হাই কনসেন্ট্রেটেড কোনো একটা ফ্লুইড, আর এই পাশে একটা মেমব্রেনের এই পাশে হলো খুবই হালকা কনসেন্ট্রেশনের। মানে এই ফ্লুইডটা হলো বেশি ঘন, আর এই ফ্লুইডটা একটু পাতলা। তাহলে কি হবে? এই পাতলা পাশ থেকে পানি আমাদের এই ঘন যে ফ্লুইডটা আছে এর মধ্যে শিফট করবে। তাহলে এই পাশে পানির পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে। সেম এই মেকানিজমটাই আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। তো যখন আমরা কোনো ফ্লুইড দিব একটা পেশেন্টকে, তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে ফ্লুইডটা দিচ্ছি তার টোনিসিটি কীরকম। আচ্ছা, ধরে নিই সেলের মধ্যে যে ফ্লুইডটা আছে তার অসমোলারিটি হলো 300। ঠিক আছে, এখন আমরা বাইরে থেকে যখন একটা ফ্লুইড দিচ্ছি, তার অসমোলারিটি যদি 500 হয়, তাহলে কি হবে? মানে আমরা বেশি ঘন ফ্লুইড দিচ্ছি, তখন সেলের মধ্যে থেকে ফ্লুইড বা পানি, যেটা আমরা সংক্ষেপে বলি, সেটা কি হবে? সেল থেকে বের হয়ে ও ভেসেলের মধ্যে চলে আসবে। তখন আমাদের যে সেলটা আছে, সেই সেলের সাইজ কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। মানে সেল সাইজটা শ্রিঙ্কেজ হয়ে যাবে। সেম যদি এখন আমরা উল্টা একটা কাজ করি। উল্টা কাজ বলতে কি, ধরলাম যে এখানে 300 আছে, আমরা এখন কত দিচ্ছি? 200। যদি আমরা 200 মিলি সরি 200 মিলি অসমোল পার লিটার বা এই কনসেন্ট্রেশনের যদি কোনো ফ্লুইড দিই, তাহলে কি হবে? তাহলে এই ব্লাড ভেসেলের চাইতে সেলের মধ্যে কি হলো? ঘনত্বটা বেশি হয়ে গেল। তখন এই ব্লাড ভেসেল থেকে ফ্লুইড সেলের মধ্যে চলে আসবে। তখন সে করবে, তখন কি করবে? সেলের সাইজটা বেশি হয়ে যাবে। তার মানে তখন সেটা হয়ে যাবে সেলুলার ইডেমা। তো এই কনসেপ্টটা আমাদের মাথায় থাকলে আমরা বুঝতে পারবো যে কেন আমাদের এই ইকুয়াল অসমোলারিটির ফ্লুইড বা ইকুয়াল টনিসিটির ফ্লুইড দিতে হবে সব সময়, যেন সেলুলার শ্রিঙ্কেজ অথবা সেলুলার ইডেমা না হয়। দুটোই একটা পেশেন্টের জন্য অনেক ডেঞ্জারাস। তো এই কনসেপ্টটাকে মাথায় রেখে আমরা যে কোনো ফ্লুইডকে 3 ভাবে ভাগ করতে পারি। একটা হলো আইসোটোনিক অথবা আইসোঅসমোলার, হাইপোটোনিক অর হাইপোঅসমোলার, হাইপারটোনিক বা হাইপারঅসমোলার। এখন আমরা যাব যে একটা পেশেন্টের কতটুকু ফ্লুইড দরকার, সেটার রিকোয়ারমেন্টস কীরকম হয়, বা আমরা কিভাবে এটা মেজার করতে পারি। এটা বেরিলিয়ান ল্যাব থেকে একটা চার্ট নেয়া। এখানে লেখা আছে
estimated daily fluid balance for a healthy 70 kg adult in a temperate climate. আজকে আমরা শুধু অ্যাডাল্ট ফ্লুইড ব্যালেন্স নিয়ে কথা বলবো, বাচ্চাদের না। আমরা আইডিয়ালি ধরে নিচ্ছি একটা 70 কেজি অ্যাডাল্টের ক্ষেত্রে আমাদের কতটুকু ফ্লুইড লাগে। তো এখানে দেখাচ্ছে যে একটা মানুষ কিভাবে কিভাবে ফ্লুইড ইনটেক করে। তো আমরা তো ডেইলি পানি খাই, সেটা পানি নর্মাল পানিও হতে পারে, যে কোনো জুস হতে পারে, চা বা যে কোনো অন্য কোনো ফ্লুইড যেটাই হোক না কেন। তো এটা ওয়াটার ফ্রম বেভারেজেস, এখান থেকে আসে কত 1.2 লিটার। আমরা যে খাবার খাই সেখানেও কিছু পানি থাকে, সেখান থেকে আসে 1 লিটার। আর আমাদের যে অক্সিডেশন প্রসেস হয়, মানে আমরা যে খাবার খাই সেখানে যে এটিপি তৈরি হয়, এটিপির সাথে কিন্তু আমরা পানি তৈরি হয়, এটা আমরা পড়ে এসেছি। তো সেখান থেকে আসে কত 0.3 লিটার। তো আমরা যদি টোটাল ইনটেক দেখি তাহলে 2.5 লিটার এটা আমাদের ডেইলি ইনটেক। এখন এসে যে আমাদের আউটপুট কত হচ্ছে, ইউরিনের মাধ্যমেই আমাদের সবচেয়ে বেশি পানি শরীর থেকে বের হয়ে যায়, যেটা হলো 1.5 লিটার। কিছু ইনসেন্সিবল লস আছে, যেমন আমাদের স্কিন থেকে যখন পার্সপিরেশন হয়, পার্সপিরেশন মানে কি, একে তো সোয়েটিং হয়, তখন আমরা বুঝতে পারি ঘাম হচ্ছে, কিন্তু এর বাইরেও সবসময় আমাদের যেই লোমকূপগুলো আছে এই পোর্সগুলো থেকে এখানে কন্টিনিউয়াসলি পার্সপিরেশনের মাধ্যমে কিছু ফ্লুইড ভ্যাপারের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। আবার আমরা যেই নিঃশ্বাস ফেলছি আমাদের এক্সপিরেশনের মাধ্যমে, তখনও কিন্তু কিছু ফ্লুইড বের হয়ে যায়। এটার অ্যামাউন্ট কিন্তু বেশ সিগনিফিকেন্ট, 0.9 লিটার। আর ফিসিসের মাধ্যমে আমাদের স্টুলের মধ্যে দিয়ে যেই ওয়াটারটা বের হয়ে যায় সেটার অ্যামাউন্ট অনেক কম, 0.1 লিটার। তো যদি আমরা আউটপুটটা দেখি, এখান থেকে কিন্তু দেখলে আমরা পাচ্ছি যে অলমোস্ট আমাদের কত 2.5 লিটার। তার মানে আমাদের ইনটেক আউটপুট কিন্তু সেম হয়ে যাচ্ছে এখানে। ওকে, তো আমাদেরকে এই ব্যালেন্সটাই মাথায় রাখতে হবে যে যখন একটা পেশেন্ট আমাদের ওয়ার্ডে ভর্তি হবে বা আমরা যেভাবে ম্যানেজ করব, তখন তার ডেইলি ইনটেক অ্যান্ড আউটপুটটা ইকুয়াল হচ্ছে কিনা, ব্যালেন্স হচ্ছে কিনা। যদি তার ইনটেক অনেক বেশি হয়ে যায় তাহলে তার ফ্লুইড ওভারলোড হয়ে যাবে। যদি আউটপুট বেশি হয় তখন সেক্ষেত্রে পেশেন্টটা ডিহাইড্রেটেড হয়ে যাবে। তো আমরা কোনোটাই হতে দেবো না, সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। এমন না যে আমাদেরকে 3 লিটার ফ্লুইড দিচ্ছি, 3 লিটার ফ্লুইডই শরীর থেকে বের করে দিতে হবে। ইটস নট লাইক দ্যাট। ব্যালেন্সে রাখতে হবে, খুব বেশি যেন ডিফারেন্স না হয়। এখন আসি যে কতটুকু ফ্লুইড আমরা একটা পেশেন্টকে দেবো, হসপিটাল অ্যাডমিটেড আছে এরকম একটা পেশেন্টকে কতটুকু দেওয়া লাগতে পারে। তো এটার একটা আইডিয়াল ব্যাপার আছে, এটা বিলিয়ন আপ থেকেই নেওয়া। এখানে বলা আছে যে একটা 70 কেজি অ্যাডাল্টের 2.2 লিটার ফ্লুইড লাগে ডেইলি মেনটেন্যান্সের জন্য। সেটাকে যদি আমরা ওয়েট অনুযায়ী ক্যালকুলেট করি তাহলে 30 ml পার কেজি পার ডে। এটার একটা রেশিও থাকে, আমরা সবসময় একটা রেশিওর মধ্যে রাখতে পছন্দ করি, এটা হলো 30 to 40 ml পার কেজি পার ডে। এখন আসি যে কেন আমরা 30 to 40 এই রেঞ্জটা নিচ্ছি। এখন আসি যে সামার আর উইন্টার। এখন একটা সামারে একটা পেশেন্টের যে পরিমাণ সোয়েটিং হবে, উইন্টারে কি সেই পরিমাণ সোয়েটিং হবে? হবে না। সামারে আমরা সবাই কিন্তু বেশি বেশি পানি খাই, কারণ আমাদের রিকোয়ারমেন্টস তখন বেশি থাকে। কিন্তু উইন্টারে কিন্তু আমাদের নিজেদেরই তখন মনে হয় যে একটু কম পানি খাচ্ছি, বা কম পানি খেলেও অতটা খারাপ লাগছে না। তো ওই সেন্স থেকে এই রেঞ্জটা নেওয়া, যে সামারে আমাদের রিকোয়ারমেন্টস বেশি হবে, উইন্টারে একটু কম হবে। তো আইডিয়ালি 30 to 40 ml পার কেজি পার ডে এই রেঞ্জে যদি আমরা ফ্লুইড দিই তাহলে যে কোনো অ্যাডাল্টদের জন্য সেটা অ্যাডিকুয়েট হবে। আর এখানে আমাদের শুধু ওয়াটার রিকোয়ারমেন্টসটা নিয়ে মাথায় রাখলে হবে না, আমাদেরকে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে ইলেকট্রোলাইটস রিকোয়ারমেন্টস। আমাদের বডির যে এসেনশিয়াল কিছু ইলেকট্রোলাইটস থাকে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দরকার আছে, বাট আমাদের সবসময় এই সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম এই জিনিসটা ব্যালেন্স করতে হবে, কারণ সোডিয়াম খুবই ভাইটাল অ্যান্ড পটাশিয়াম খুবই ভাইটাল। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো হার্টের জন্য, পটাশিয়াম কমে গেলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা। তো পটাশিয়াম রিকোয়ারমেন্টসটা আমাদের মাথায় রাখতে হবে। তো সোডিয়ামের একটা রেঞ্জ আছে 0.9 to 1.2, আর পটাশিয়ামের 1। তবে আমরা সহজে মনে রাখার জন্য দুটোই 1 ধরে রাখতে পারি, যে 1 মিলিমোল পার কেজি পার ডে, মানে পার ডেতে একটা পেশেন্টের 1 মিলিমোল পার কেজি এই রেটে তার সোডিয়াম আর পটাশিয়াম রিকোয়ারমেন্টস লাগতে পারে। তাহলে এখন আমরা একটা ক্যালকুলেশনে যাই। সাপোজ একটা
60 কেজি পেশেন্টের 60 কেজি পেশেন্টের ক্ষেত্রে আমরা কতটুকু ফ্লুইড দেবো পার ডেতে। সাপোজ পেশেন্টের সার্জারি হয়েছে, এখন তাকে আমরা 24 ঘন্টা নাথিং পার ওরালে লাগবে, তাকে আমরা কোনো মুখে কোনো ফ্লুইড দিচ্ছি না, যা দেবো সব ইন্ট্রাভেনাস রুটে। তাহলে আমরা তাকে কতটুকু ফ্লুইড দেবো? তাহলে আমাদের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা অনুযায়ী কত ছিল? 30 to 40 ml per kg পার ডে। ঠিক আছে, আমরা 40 ধরেই কাউন্ট করি। তাহলে 60 কেজির ক্ষেত্রে আমাদের কত হবে? 60 into 40। ঠিক আছে, তাহলে কত হলো? 2400 ml পার ডে। এটা হলো একটা পেশেন্টের ম্যাক্সিমাম ডেইলি রিকোয়ারমেন্টস। একটা 24 ml এর বেশি তার দরকার নাই, এতটুকু হলে তার জন্য এনাফ। সেম এরকমভাবে আমরা যে কোনো পেশেন্টের ওয়েট জানলেই আমরা তার ডেইলি কতটুকু ফ্লুইড লাগছে এটা কিন্তু আমরা মেজার করতে পারবো। আচ্ছা, এখন আমরা আসি যে কতটুকু ফ্লুইড লাগবে সেটা তো জানলাম, আমাদের কি কি টাইপের ফ্লুইড অ্যাভেলেবল আছে। আমরা ফ্লুইডগুলোর অনেক ধরনের ক্লাসিফিকেশন থাকে, তবে আমাদের ওয়ার্ড ম্যানেজমেন্ট বা ডেইলি পেশেন্ট ক্লিনিংয়ের ক্ষেত্রে যেইগুলো জানতে হয় তার সেগুলো হচ্ছে 2 টাইপসের। একটা হলো ক্রিস্টালয়েড, একটা হলো কলয়েড। এখন আমরা সাধারণত ক্রিস্টালয়েড সলিউশনগুলো বেশি ব্যবহার করি, কলয়েড একদমই করি না বললেই চলে, কারণ কলয়েডের অনেক প্রবলেম থাকে। কারণ এই কলয়েডসগুলো মোরালেস সবগুলোই ইমিউনোজেনিক। ইমিউনোজেনিক মানে এরা ন্যাচারাল কিছু প্রোডাক্ট থেকে তৈরি করা হয়, অথবা যেভাবে প্রসেস করা হয় না কেন এরা আমাদের বডিতে গিয়ে অ্যালার্জিক রিয়াকশন তৈরি করে। এই অ্যালার্জিক রিয়াকশন করার জন্য তখন পেশেন্টের নানা ধরনের হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন শুরু হয়ে যেতে পারে। তো আমরা সবসময় ট্রাই করি কলয়েডটা অ্যাভয়েড করতে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই নর্মাল স্যালাইন, রিঙ্গার সিলেক্টেড 5% যেগুলো আছে মেইনলি ক্রিস্টালয়েড সলিউশনটা ইউজ করি। তো ক্রিস্টালয়েড সলিউশনগুলোর মধ্যে সবথেকে কমন কি কি আছে যেগুলো আমরা হরহামেশাই ওয়ার্ডে দেখে থাকি? আমি নাম্বার 1-এই বলবো রিঙ্গার সিলেক্টেড সলিউশন বা হার্টমান সলিউশন। আমরা এটাকে সংক্ষেপে হার্টসল বলি। আপনারা শুনে থাকবেন ওয়ার্ডে সবসময় বলি হার্টসল দিতে, হার্টসল দিতে। তো সেই হার্টসলটাই হচ্ছে রিঙ্গার সিলেক্টেড বা হার্টমান সলিউশন। এরপরে আসে হলো নর্মাল স্যালাইন। আর আরেকটা মোস্ট কমনলি ইউজড সেটা হচ্ছে 5% ডেক্সট্রোজ। এখন 5% ডেক্সট্রোজের 2 ধরনের ভ্যারিয়েশন থাকে। একটা হলো 5% ডিএ। ডিএ মানে কি? ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া। মানে এই 5% ডেক্সট্রোজ আমরা পুরোটা একটা পানির সলিউশনে দিচ্ছি। আরেকটা আছে যেটা হলো 5% ডিএনএস, মানে এই 5% ডেক্সট্রোজ কিন্তু আমরা দিচ্ছি নর্মাল স্যালাইনে। তো 5% ডেক্সট্রোজের এই দুইটা ভ্যারিয়েশন পাওয়া যায়। আমরা দেখব যে এই সলিউশনগুলো আমরা কোন ক্ষেত্রে ইউজ করে থাকি। আর এটাও বিলিয়ন ল্যাব থেকে একটা টেবিল নেওয়া আছে। এখানে আমরা প্রথমে যে অসমোলারিটির একটা ব্যাপার দেখলাম, এখানে দেখানো হয়েছে যে হার্টমান সলিউশন 5% ডেক্সট্রোজ আর নর্মাল স্যালাইনে 0.9% সোডিয়াম ক্লোরাইড, এটার অসমোলারিটি কোনটার কত। হার্টমান সলিউশনের কত দেখাচ্ছে? 273, 5% ডেক্সট্রোজ 278, আর নর্মাল স্যালাইনের কত? 308। আর প্লাজমার অসমোলারিটি দেখাচ্ছে 275 to 295। আইডিয়ালি আমরা যেটা ব্লাডের ক্ষেত্রে ধরলাম যে 280 থেকে 300 বা 320, প্লাজমার ক্ষেত্রে 275 to 295, এই রেঞ্জে 10 কম বেশি এদিক ওদিক হতেই পারে, বা আমরা 280 থেকে 300 ধরতে পারি। তাহলে দেখাচ্ছে যে হার্টমান সলিউশনটা হলো সব থেকে কাছাকাছি এবং 5% ডেক্সট্রোজ প্লাজমার কাছাকাছি। নর্মাল স্যালাইনটা একটু বেশি, বাট এটাকেও আমরা মোরালেস আইসোটোনিক বা আইসো অসমোলারিটির সলিউশন ধরে নিতে পারি। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে যে হার্টমান সলিউশনে ল্যাকটেট আছে, যে জন্য আমরা তাকে বলছি রিঙ্গার্স ল্যাকটেট। ল্যাকটেট কিন্তু আর কোনো কিছুতেই নাই, শুধুমাত্র হার্টমান সলিউশনে আছে। আর 0.9% নর্মাল স্যালাইন বা সোডিয়াম ক্লোরাইড সলিউশনে সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড 154 মিলিমোল পার লিটার, যেটা আমাদের সোডিয়াম কনসেন্ট্রেশনটা প্লাজমার কাছাকাছি, ক্লোরাইডটা একটু বেশি। আর এখানে কিন্তু আলাদা করে আর কিছু নাই। তবে হার্টমান সলিউশনে কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, পটাশিয়াম। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো ইলেকট্রোলাইটস রিচ ফ্লুইড হলো হার্টমান সলিউশন। তো
এখন আমরা আসি যে কোথায় কোন ফ্লুইড দিব। তো ফার্স্টে আসি রিঙ্গার্স ল্যাকটেট নিয়ে বা হার্টমার সলিউশন নিয়ে। এটার সব থেকে ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন হচ্ছে রিসাসিটেশন। রিসাসিটেশন ফ্লুইড হিসেবে আমরা অলওয়েজ হার্টম্যান সলিউশন ইউজ করে থাকি। এখন কথা হচ্ছে যে কেন আমরা এটা ইউজ করি। আমরা যখন একটা পেশেন্টকে ডিল করি, সাপোজ একটা পেশেন্ট শকে আছে বা পেশেন্ট অনেক দিন ধরে ডিহাইড্রেটেড, পেশেন্ট ঠিকমতো ফ্লুইড নেয় নাই, তো তখন কি হয়, পেশেন্ট ঠিকমতো মেটাবলিজম করতে পারছে না, পেশেন্টের বডি এনাফ এনার্জি পাচ্ছে না, তখন সে কি করে, গ্লাইকোলাইসিসের সোর্স যখন শেষ হয়ে যায় তখন কিন্তু অ্যানারোবিক গ্লাইকোলাইসিস সুইচ করে বা বডি তখন কি করে, বেশি বেশি অ্যাসিড প্রডিউস করে, একটা বডি একটা মেটাবলিক অ্যাসিডোসিস স্টেজে চলে যায়। তখন যখন আমরা রিঙ্গাস ল্যাকটেট দিচ্ছি, যেহেতু এখানে ল্যাকটেট আছে, এই ল্যাকটেটটা কি করে, এই ল্যাকটেটটা চলে যায় লিভারে। লিভারে যাওয়ার পরে সেখানে কনভার্টেড হয় বাইকার্বনেটে। ঠিক আছে, এখন এই যে বাইকার্বনেট হলো আমাদের বডির যে বেজ আছে, কিছু বেজ থাকে, কিছু অ্যাসিড থাকে, যারা মিলে একটা ব্যালেন্স থাকে, তার অনেক ইম্পর্টেন্ট একটা বেস হচ্ছে বাইকার্বনেট। তো অলরেডি বডি একটা অ্যাসিডোসিস স্টেজে আছে, এই বেসটা, বাইকার্বনেট বেসটা এই অ্যাসিডোসিসটাকে কি করে, নিউট্রাল করতে হেল্প করে। এই জন্যই আমরা রিসাসিটেশনে সবসময় হার্টসল ফ্লুইডটা ইউজ করব। আর হার্টসল আমরা আর কোথায় কোথায় ইউজ করতে পারি, অনেক সময় দেখা যায় যে আমরা পেশেন্ট আসলো, তার তেমন কোনো রিকোয়ারমেন্টস নাই বা কোনো ইন্ডিকেশন নাই অন্য কিছুর জন্য, তখন আমরা চাইলেই তো যে কোনো ফ্লুইড দিয়ে দিতে পারি। যে কোনো ফ্লুইড দিলেই যে পেশেন্টের একদমই দেওয়া যাবে না বা ক্ষতি হবে এরকম কিছু না। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় হার্টসল দিয়ে থাকি। তবে হার্টসলের নাম্বার 1 ইন্ডিকেশন হচ্ছে রিসাসিটেশন, এটা আমাদেরকে মাথায় রাখলেই হবে। আচ্ছা, এবার আমরা আসি নর্মাল স্যালাইনের ক্ষেত্রে। তো নর্মাল স্যালাইন আমরা কখন ইউজ করব? সাধারণত যখন একটা পেশেন্ট অনেক ভমিটিং নিয়ে আসে, আমরা সার্জারি ওয়ার্ডে দেখব গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এই পেশেন্টগুলো অনেক ভিগারাস ভমিটিং করে অনেক দিন ধরে। তো এই পেশেন্টের প্রচুর পরিমাণে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম লস হয়। তো সেক্ষেত্রে আমরা যে সলিউশনটা প্রিফার করি সেটা হলো নর্মাল স্যালাইন। তো আমরা একটু বলতে পারি যে ভমিটিং অ্যান্ড গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এগুলোকে আমরা দিতে পারি। তবে এক্ষেত্রে আমাদের এর পাশাপাশি পটাশিয়ামের সাপ্লিমেন্টেশনও দিতে হবে, সেক্ষেত্রে আমরা পটাশিয়াম ক্লোরাইড সলিউশনও ইউজ করব। তবে এক্ষেত্রে নর্মাল স্যালাইন ফ্লুইডটা এটা অনেক বেশি ইফেক্টিভ। আর অনেক সময় দেখা যায় যে পেশেন্ট শকে আছে কিন্তু পেশেন্ট ডায়াবেটিক, তখন কিন্তু আমরা হার্টসল না দিয়ে তখন আমরা চাইলে নর্মাল স্যালাইন দিতে পারি, কিন্তু আদার রিকোয়ারমেন্টস আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন কথা হলো যে কখন আমরা নর্মাল স্যালাইন দিব না, এটার একটা কন্ট্রা ইন্ডিকেশন আমাদেরকে মাথায় রাখতে হবে। সবার প্রথমে আমাদের একটা কথা ভাবি যে একটা পেশেন্টের যখন অনেক বেশি ফ্লুইড দরকার হয়, তখন আমরা কিন্তু নর্মাল স্যালাইন কখনোই দেব না। কারণ নর্মাল স্যালাইনে কিন্তু আমরা দেখলাম যে সোডিয়াম প্লাজমার চাইতে অনেক বেশি পরিমাণে আছে। তো যদি আমরা নর্মাল স্যালাইন বেশি পরিমাণে দিয়ে দিই, তখন কি হবে, এই অত্যধিক নর্মাল স্যালাইন দেওয়ার কারণে বডির ভেতরে সোডিয়াম অ্যাবজর্পশন বেশি হবে, মানে সোডিয়াম স্টোর করে রাখবে বেশি। তখন বডির সোডিয়াম থাকলে কিন্তু পানি ভেতরে নিয়ে থাকবে, তখন কি হবে, ওর ইন্ট্রাভাস্কুলার স্পেসে সেলের মধ্যে থেকে অনেক পরিমাণে ফ্লুইড বাইরে চলে আসবে। তখন কি হবে, সেল সাইজগুলো ছোট হয়ে যাবে, যেটা বলে আমরা বললাম যে সেলুলার শ্রিঙ্কেজ হয়ে যাবে এবং ইন্ট্রাভাস্কুলার এক্সপ্যানশন অনেক বেশি হবে। এবং সোডিয়াম যখন অনেক বেশি হয়ে যাবে, সোডিয়ামের সাথে কি আসবে, ক্লোরাইড চলে আসবে। তো যখন ক্লোরাইডও কিন্তু একটা অ্যানায়ন, তো ক্লোরাইড যখন বেশি হয়ে যাবে তখন বডি কি করবে, বডি বলবে যে আমার কিডনিকে বলবে যে আমার বডি তো অলরেডি নেগেটিভ আয়ন বেশি, তো তুমি আরেকটা নেগেটিভ আয়ন বের করে দাও। তখন সে কি করবে, বাইকার্বনেট বের করে দিতে থাকবে। আর বাইকার্বনেট কিন্তু একটা বেস, যখন বাইকার্বনেট আবার শরীর থেকে বের হয়ে যাবে তখন কিন্তু আবার বডি একটা অ্যাসিডোসিসে চলে যাবে। তো যখন একটা পেশেন্ট মেটাবলিক অ্যাসিডোসিস স্টেজে থাকবে তখন আমরা কখনোই নর্মাল স্যালাইন দিব না। আচ্ছা, এরপরে আমরা এখন আসি যে 5% ডেক্সট্রোজ এই ফ্লুইডটা আমরা কখন দেব। 5% দিয়ে
অথবা 5% ডিএনএস। এখন আমরা আসি যে এটার আমরা সবচেয়ে বেশি যে ব্যবহারটা দেখি এটা হলো পোস্ট অপারেটিভ পিরিয়ডে। একটা পেশেন্ট সার্জারির পরে তার বডির রিকোয়ারমেন্টসটা কী থাকে? আমরা সাধারণত পেশেন্টকে নাথিং পার ওরালি রাখি। নাথিং পার ওরাল মানে যে সে কিছুই মুখ দিয়ে খেতে পারবে না, যাই আমরা দিব তাকে আমরা ইন্ট্রাভেনাস রুটে দেবো, মানে পারেন্টালার রুটে দেবো। তো তখন তার বডির সব থেকে ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টস হচ্ছে ডেক্সট্রোজ, তার গ্লুকোজ দরকার বডির শক্তির জন্য। তো আইডিয়ালি ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড সার্জারির পরপর, যেহেতু সার্জারি একটা স্ট্রেসফুল কন্ডিশন, বা আমরা যে ইনসিশন দিই বা যে কোনো করি ভেতরে অনেক কাটাকাটি করা হয়, তো সব কিছু মিলেই কিন্তু বডি একটা স্ট্রেসে থাকে। আর স্ট্রেস হরমোন তখন রিলিজ হয়। স্ট্রেস হরমোন কি আমরা জানি? কর্টিসল। কর্টিসল সেম কাজ করে বডির মধ্যে, সোডিয়াম ধরে রাখে এবং তার সাথে ক্লোরাইড দেয়, সে আরও পানি ধরে রাখে। এখন আসি যে পটাশিয়ামের কী ব্যাপার। যখন সেল ইনজুরি হচ্ছে তখন আমরা জানি যে সেল থেকে পটাশিয়ামগুলো বাইরে বের হয়ে আসে, তখন অলরেডি ব্লাডে পটাশিয়ামের রিকোয়ারমেন্টসটা কিন্তু বেশি থাকে। তো আইডিয়ালি আমাদের যে প্রথম 0 অ্যান্ড ফার্স্ট পিওডিতে পেশেন্টের ক্ষেত্রে 5% ডিএ, এটা খুবই আইডিয়াল একটা ফ্লুইড। ইমিডিয়েটলি পোস্ট অপারেটিভ পিরিয়ডে 0তে 5% ডিএ মোর দ্যান এনাফ। আমরা পেশেন্টের ওয়েট অনুযায়ী কতটুকু ফ্লুইড বা সেটা ক্যালকুলেট করে যদি শুধু 5% দিয়ে রাখি, ইফ দ্য পেশেন্ট ইজ নট ডায়াবেটিক, তাহলে পেশেন্টের আর কোনো ফ্লুইডের দরকার নেই। আমরা চাইলে ফার্স্ট পিওডিতে তার সাথে, যেহেতু তখন একটু স্ট্রেস কমতে থাকে, আমরা ডি এর সাথে ডিএনএস অ্যাড করতে পারি। সাপোজ আমরা 0 পিওডিতে 2 লিটার দিলাম 5% দিয়ে, পরের দিন 5% দিয়ে আর 5% ডিএনএস 1 লিটার করে দিলাম, তাহলে কিন্তু তার রিকোয়ারমেন্টস হয়ে গেল। তবে সেকেন্ড পিওডিতে আমাদের তখন কি করতে হবে, মানে অপারেশন হয়ে গেল, তারপরের একদিন গেল, থার্ড ডেতে তখন আমরা কি করব? তখন আমাদের মাথায় রাখতে হবে যে এখন তার শরীরে পটাশিয়াম রিকোয়ার্স লাগবে। যদি তখনও পেশেন্টটা এনপিওতে থাকে, তখন আমাদের এর সাথে পটাশিয়াম কন্টেনিং ফ্লুইড অ্যাড করতে হবে। সেটা আমরা নর্মাল স্যালাইনের সাথে কেটিও দিতে পারি, অথবা পটাশিয়াম ক্লোরাইড সলিউশন, যেটাই আমরা দিই না কেন সেটা আমাদেরকে দিতে হবে। আর বাকি যেই ফ্লুইডগুলো আছে সেই ফ্লুইডগুলো আমরা ইউজুয়ালি ব্যবহার করি না, যেটা আমরা বললাম যে কলয়েডের ক্ষেত্রে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে কলয়েড কিন্তু খুবই অ্যামেজিং ভলিউম এক্সপান্ডার। এটা অনেক সময় আমরা দেখে থাকি যে ওয়ার্ডে যখন পেশেন্টটাকে রিসাসিটেট করছি, পেশেন্টের বিপি পাওয়া যাচ্ছে না বা সামহাও পেশেন্টটাকে আমরা রিকভার করতে পারছি না, অনেক সময় আমরা প্লাজমা এক্সপান্ডার হিসেবে প্লাজমা সল ইউজ করে থাকি, যেটা ওয়ান কাইন্ড অফ কলয়েড, যেটা কিছুটা হয়তো সাপোর্ট দেয়, বাট খুব একটা যে বেশি সাপোর্ট দেয় এরকম কিছু না। এবং আজকাল এটার ব্যবহার অনেক বেশি কমে এসেছে, এটা আমরা একদম ব্যবহার করি না। তবে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এর একটা কন্ট্রা ইন্ডিকেশন আছে। আমরা কলয়েড কোথায় ইউজ করব না? নাম্বার 1 সেপসিস, নাম্বার 2 এআরডিএস। এই দুটো কন্ডিশনে আমরা কখনোই কলয়েড ইউজ করব না। কেন করব না কলয়েড ইউজ? কারণ আমরা জানি যে সেপসিস বা এআরডিএস যেখানে হোক না কেন, যে কোনো ধরনের সেপটিক কন্ডিশনে আমরা কিন্তু জানি যে ইনফ্ল্যামেটরি কন্ডিশনে ভাস্কুলার পারমিয়েবিলিটি অনেক বেশি হয়ে যায়, মানে এগুলো লিকি হয়ে যায়। তো আমরা যখনই কলয়েড দিচ্ছি না কেন বা অন্য কোনো ফ্লুইড দিচ্ছি না কেন, সেগুলো এর ভেতর দিয়ে কিন্তু স্পেসে চলে যাচ্ছে। তো যখন একটা পেশেন্ট অলরেডি সেপটিক শকে আছে, তাকে আমরা যতই কলয়েড দিই না কেন, সে তো বাইরে বের হয়ে চলে যাবে। তো সে তো পেশেন্টের কোনোভাবেই তার শক রিকভার করবে না, বরং পেশেন্টের কন্ডিশন আরও ডিটেরিয়েট করবে। আবার এআরডিএস এর ক্ষেত্রে যখন লাংস থেকে এভাবে বের হয়ে সে আমাদের যেই চারপাশে লাংসের মাসেলগুলো আছে সেখানে চলে যাবে, ও কিন্তু খুব তাড়াতাড়ি পালমোনারি ইডেমা ডেভেলপ করবে এবং পেশেন্ট পালমোনারি ইডেমা থেকে খুব তাড়াতাড়ি কার্ডিওজেনিক শকে চলে যেতে পারে। তো এই দুটো কন্ট্রাইন্ডিকেশন আমাদের মাথায় রাখতে হবে। এই কন্ডিশনে আমরা কখনোই কলয়েড দেব না। তো আজকে এই পর্যন্তই। আরেকদিন অন্য একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।